প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 2021 সালে যেসব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আপাতত আপলোড করছি। এখন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার স্বাধীনতা কী করে বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কে। তাহলে দেখো, প্রথমে একটু ভূমিকা আলোচনা করে নিচ্ছি। প্রতিটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থার গুরুত্ব অসীম। ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণ, আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া, সংবিধানের পবিত্রতা রক্ষা করা ইত্যাদি কাজের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। তাই বলা হয়, বিচার ব্যবস্থা যদি দুর্নীতিপরায়ণ হয় তবে ন্যায় বিচার পদদলিত হবে এবং ন্যায় বিচারের বাতি নিভে গেলে গণতন্ত্র কথাটি তত্ত্ব কথায় পরিণত হবে। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য প্রথমে আমরা আলোচনা করি। অখণ্ড বিচার ব্যবস্থা সমগ্র ভারতের জন্য একটি ঐক্যবদ্ধ ও সুসংহত বিচার ব্যবস্থার প্রচলন করা হয়েছে। একে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়। এককেন্দ্রিক ব্যবস্থায় এরূপ একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন থাকতে পারে, কিন্তু ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন অভিনব। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বৈত বিচার ব্যবস্থার নীতি স্বীকার করা হয়নি। 2 নম্বর পয়েন্ট, পিরামিড আকার বিচার ব্যবস্থা। ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড। সমগ্র দেশে এক সুসংঘবদ্ধ বিচার বিভাগীয় কাঠামো গড়ে তোলা হয়েছে। এই অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে আছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অধীনে আছে অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট সমূহ। হাইকোর্টের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন স্তরের নিম্নস্তর আদালত সমূহ বর্তমান। প্রতিটি জেলায় জেলা ও জেলা দায়রা জজের আদালত রয়েছে। তার নিচে রয়েছে বিচার বিভাগীয় জজ আদালত, মুন্সেফ আদালত, নগর আদালত এবং সবচেয়ে নিচের স্তরে রয়েছে পঞ্চায়েত আদালত ও লোক আদালত। তৃতীয় বৈশিষ্ট্য বলা হয় দুর্বল বিচার ব্যবস্থা। ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্টের মতো অত শক্তিশালী নয়। ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্টের মতো আইনের নীতি ও যৌক্তিকতা বিচার করতে পারে না, অর্থাৎ ন্যায়নীতি বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না। 4 নম্বর পয়েন্টটি হলো দীর্ঘসূত্রতা। ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দীর্ঘসূত্রতা। এখানে মামলার বিচার কার্য দীর্ঘদিন ধরে চলে এবং নিষ্পত্তি হতে বহু সময় লেগে যায়। ব্যয়বহুল। ভারতীয় বিচার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। এখানে ন্যায় বিচার পাওয়ার জন্য যেমন দীর্ঘ সময় লাগে, ঠিক তেমনি উকিলের পেছনেও বহু টাকা ব্যয় করতে হয়। ফলে অনেক সময় দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। পরের পয়েন্টটি হলো লোক আদালত। ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো লোক আদালতের অবস্থান। অল্প ব্যয়ে ও কম সময়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়াই হলো লোক আদালতের প্রধান উদ্দেশ্য। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কতগুলি সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যথা 1 নম্বর হলো বিচারকদের নিয়োগ পদ্ধতি। ভারতে বিচারক নিয়োগের পদ্ধতি
বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণের সহায়ক। রাষ্ট্রপতিকে বিচারপতি নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এই ক্ষমতাকে আবার বিচার বিভাগীয় গণ্ডির মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে হয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে প্রয়োজন মতো পরামর্শ করেন 124(2) ধারা। বিচারপতিদের যোগ্যতা। বিচারপতিদের গুণগত যোগ্যতার উপর তাদের নির্ভীকতা বহুলাংশে নির্ভরশীল। সংবিধানের 124(3) নং ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে। যে কোনো ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন না। তাকে 5 বছর অভিজ্ঞতাযুক্ত হাইকোর্টের বিচারপতি বা 10 বছরের অভিজ্ঞতাযুক্ত হাইকোর্টের আইনজীবী বা একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হয়। বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক যোগাযোগের প্রভাবকে রোধ করার জন্য এই সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে বিচারপতিদের বেতন ও ভাতা। বিচারপতিদের নিরপেক্ষতা তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার উপর অনেকাংশে নির্ভরশীল। সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিরা বেতন এবং ভাতা ছাড়াও বিনা ভাড়ায় বাসস্থান, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন। এ বাবদ যে অর্থ ব্যয় হয় তা ভারতের সঞ্চিত তহবিলের উপর ধার্য ব্যয় হিসাবে গণ্য হয়। এই ব্যয় সংসদের অনুমোদন সাপেক্ষ নয়। তাছাড়া নিয়োগের পর বিচারকদের স্বার্থের বিরুদ্ধে তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা হ্রাস করা যায় না। তবে আর্থিক জরুরি অবস্থায় সাময়িকভাবে তা রদ করা যায়। বিচারকদের রায় সমালোচনার ঊর্ধ্বে। সংবিধানের 121 নং ধারা অনুসারে বিচারপতিদের কোনো রায়ের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্ট কোনো প্রশ্ন তোলা বা আলোচনা করা যায় না। এভাবে বিচার বিভাগের সিদ্ধান্তকে শাসন বিভাগ ও আইন বিভাগের সমালোচনার ঊর্ধ্বে রেখে বিচার ব্যবস্থার মর্যাদা ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখা হয়েছে। পরিশেষে উপসংহারে আমরা বলতে পারি, বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সাংবিধানিক ব্যবস্থাসমূহ যথেষ্ট নয়। এই জন্য বিচারপতিদের নিজেদের এগিয়ে আসা প্রয়োজন। অনেকে মনে করেন দেশের আর্থসামাজিক তথা রাজনৈতিক ব্যবস্থার মান উন্নয়নের ক্ষেত্রে বিচারপতিদের এক বৃহত্তর ভূমিকা রয়েছে। এই জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করে জনগণের তথা রাষ্ট্রের কল্যাণে প্রগতিশীল পদক্ষেপ গ্রহণে বিচারপতিদের এগিয়ে আসা প্রয়োজন। এ প্রসঙ্গে ডক্টর জোহারি বলেন, বিচারপতিদের এটা অবশ্যই মনে রাখা উচিত যে শাসন বিভাগ ও আইন বিভাগের মতো বিচার বিভাগ সামাজিক বিপ্লবের একটি হাতিয়ার। সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলে পড়াশোনা